রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংক থেকে টাকা ধার করে আর শোধ করার জন্য ভাবতে হবে না। কারণ টাকা না শোধ করলেও ব্যাংক এবার থেকে আর চাটিবাটি ক্রোক করবে না। টাকা শোধ না হলে হাত করাও পড়াবে না, এমনকি কালো তালিকাভুক্তও করবে না। ব্যাংকের নিয়মে এরকম একটা বড় পরিবর্তন করে ফেলেছে আমাদের মোদী সরকার। কি ভাবছেন, এরকম আবার হয় নাকি? হয় হয়, গদি মিডিয়ার কৃপায় আপনি তা জানতে পারেন না। কারণ এই ফরমান তো আর আপনার আমার জন্য নয়। এই আজব ফরমান কাদের জন্য, এই ভিডিওটি থেকেই তা জেনে নিন। আর তার ফল কি হয়েছে, মানে দেশের ব্যাংকের হাল এখন কি অবস্থায় এসে দাঁড়িয়েছে, একে একে তথ্য দিয়ে তার সামনে আনবো এই এপিসোডে। আর জানাবো কি করে আপনার আমার মেহনতের টাকা কিছু নেতা আর কয়েকটি কর্পোরেট নিজেদের পকেটে পুরে ফেলছে। মনে রাখবেন, এটা কোনো বিনোদনমূলক ভিডিও নয়। আপনার গাঁট কি করে কাটা হচ্ছে তা জানতে এবং বুঝতে চাইলে দেখতে হবে পুরো ভিডিওটা। এটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কারণ আপনি এই সামান্য কাজটি না করলে ইউটিউব এই ধরনের ভিডিওকে সবার কাছে তুলে ধরে না। গদি মিডিয়ার বিপরীতে এই ধরনের স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করার কাজটি প্রথমেই সেরে ফেলুন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ব্যাংকে গিয়ে আমার আপনার মতো মধ্যবিত্ত মানুষ যখন বাড়ি, ব্যবসা বা ছেলেমেয়ের পড়াশোনার জন্য ঋণ নিতে চাই, তখন হাজারটা ফ্যাকড়া সামনে এসে দাঁড়ায়। আপনি ওই ঋণ শুধতে পারবেন কিনা তার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর আপনাকে ব্যাংকে জমা দিতে হয় চেক বইয়ের একটি পাতা। আপনি ঠিক সময় মাসিক কিস্তি না দিলে ওই চেক বাউন্স করিয়ে ব্যাংক আপনার নামে মামলা করে। আম জনতার জন্য এটাই নিয়ম। এতদিন খাস মানুষদের জন্য নানা ছাড়ের ব্যবস্থা ছিল, তবে কিছুটা বাঁধনও ছিল। যেমন 2 বছর আগেই আরবিআই এর জারি করা নির্দেশে বলা হয়েছিল, উইলফুল ডিফল্টার বা জেনে বুঝে যারা ঋণ পরিশোধ করেননি তারা আর কোনোদিন ফ্রেশ লোন বা নতুন করে ঋণ নিতে পারবে না। শেয়ার বাজারেও তাদের ঢোকার অনুমতি দেওয়া হবে না। প্রতারকরা ব্যাংক ঘোটালা করে নীরব মোদী, ললিত মোদী বা বিজয় মালিয়ার মতো সরকারের নাকের ডগা দিয়ে টাটা বাই বাই করে বিদেশে পালিয়ে যেত। কিন্তু এবারের নয়া ফরমানে এই সব প্রতারকদের আর পালিয়ে যাওয়ার দরকারই নেই, বরং তারা ব্যাংকের টাকা হজম করে দিব্যি বহাল তবিয়তে দেশেই থাকতে পারবে। এমনকি ব্যাংকে এসে আবার ঋণও নিতে পারবে, শেয়ার বাজারেও ঢুকতে পারবে। আর এই প্রতারকদের জন্য বারবার টাকা জোগাবো আমার আপনার মতো আমজনতাই। কিভাবে? এবার আসবো সেই ব্যাখ্যাতে। 2 বছর আগের ওই নির্দেশ থেকে পুরো উল্টো দিকে ঘুরে রিজার্ভ ব্যাংক যে নিয়ম চালু করেছে, তাতে এই প্রতারকদের ক্লিন চিট দিয়ে মুক্তির জন্য একটা চোর দরজা তৈরি করে দেওয়া হয়েছে। ফ্রেমওয়ার্ক অফ কম্প্রোমাইজ সেটেলমেন্ট অ্যান্ড টেকনিক্যাল রাইট অফ নামের এই ফরমানে প্রতারকদের ব্যাংকের সঙ্গে সমঝোতা করার অনুমতি দেওয়া হচ্ছে। অর্থাৎ এবার নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়ারা ব্যাংকের সঙ্গে সমঝোতা করে কিছু টাকা দিয়েই মুক্তি পেয়ে যাবেন। বিষয়টা অনেকটা পুরসভার কর ওয়েভার স্কিমের মতো। আপনারা জানেন, পুরসভা পুরকর আদায় করতে না পারলে অনেক সময় এই ওয়েভার স্কিম চালু করে কিছুটা ডিসকাউন্ট দিয়ে বকেয়া কর সংগ্রহ করে থাকে। এখানেও তাই করা হচ্ছে। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর কথা, এই নিয়ম অনুযায়ী এই সমঝোতার 1 বছর কুলিং পিরিয়ডের পরে ওই প্রতারক আবার ব্যাংক থেকে ফ্রেশ ঋণও নিতে পারবেন। আশা করি এই ভয়াবহ সিদ্ধান্তের ফল কি হতে পারে এবার আমাদের কাছে স্পষ্ট হতে চলেছে। ঋণ শোধ না করে সামান্য টাকা দিয়ে সমঝোতায় এসে প্রতারকরা আবার ব্যাংক থেকে ঋণ নেবে। এই প্রক্রিয়াকে কি গোটা বাংলায় দেশের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির রাস্তা খুলে দেওয়া বলা হবে না? এবার আসবো এর ফল কি হচ্ছে সেই প্রসঙ্গে, আর তারপর বলবো আমাদের দেশের ব্যাংক কিভাবে দুর্বল হচ্ছে, আর অন্য দেশের তুলনায়, এমনকি ছোট অর্থনীতির দেশের তুলনাতেও এই সেক্টরকে কিভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে।
প্রথমে বলি ফল কি হয়েছে। এটা জানার জন্য আরটিআই বা তথ্য জানার অধিকার আইনে রিজার্ভ ব্যাংকের একটি জবাবকে উল্লেখ করতে হবে। নিজেরাই দেখুন কি ভয়ঙ্কর কথা এসেছে এই জবাবে। আরটিআইটি করেছিলেন প্রফুল্ল পি সারদা। তার জবাবে আরবিআই জানিয়েছে 2014 সালের 1 এপ্রিল থেকে গত 10 বছরে ব্যাংকগুলি 16 লাখ কোটি টাকা রাইট অফ করেছে, মানে মুছে দিয়েছে। আর এর মধ্যে থেকে আদায় হয়েছে মাত্র 2,70,000 কোটি টাকার মতো, মানে মোট দেওয়া ঋণের মাত্র 16%। আর এই অনাদায়ী ঋণের প্রায় 80% নিয়েছে আমাদের কর্পোরেট গুলো। মানে কি দাঁড়ালো? হাজার হাজার কোটি টাকা শোধ দিল না যে সমস্ত কর্পোরেট, তারা যাতে আবারও ঋণ নিয়ে সেই টাকা মেরে দিতে পারে তার ব্যবস্থা এবার করে দিল আমাদের সরকার। মানে আমাদের টাকা বারবার চলে যাবে তাদের পকেটে, আর তাদের কোনো সাজাই হবে না। এর মধ্যে এ কাজ হয়েছে। আপনার স্ক্রিনে দেখুন ইকোনমিক টাইমসের খবরটি। আদানিরা কি করে ব্যাংকের 62,000 কোটি টাকা মেরে দেওয়া 10টি সংস্থা কিনেছে, আর সেজন্য ব্যাংকের সঙ্গে তাদের এই নতুন নিয়মে সমঝোতা বা সেটেলমেন্ট হয়েছে মাত্র 16,000 কোটি টাকার। মানে ব্যাংকের 46,000 কোটি টাকা গায়েব। এই টাকা কার? প্রশ্ন করুন অন্ধভক্তদের। আমরা হিন্দু মুসলমান নিয়ে ব্যস্ত থাকায় এসব কথা জানতেই পারলাম না। এই বিষয়টা আমি আমার করা আগের একটি ভিডিও মোদিনোমিক্সে উল্লেখ করেছিলাম। ডেসক্রিপশন বক্সে লিংক রাখলাম, যারা দেখেননি দেখে নিতে পারেন। আর এতে আপনি মার খাবেন দুভাবে। যত বিপদই আসুক না কেন, ব্যাংক আগের মতোই আপনার ঘাড় ধরে ঋণ আদায় করবে, বাইক তুলে নিয়ে যাবে। আপনি কোনো ইএমআই ছাড় পাবেন না। কৃষক ঋণ শোধ করতে না পারলে তার ঘর বাড়ি ট্রাক্টর তুলে নিয়ে যাওয়া হবে। কিন্তু কর্পোরেটের কাউকে এসব করা হবে না, তারা থাকবে জামাই আদরে। আর দ্বিতীয়ত, কোনো ব্যাংক এভাবে প্রতারকদের ঋণ দিয়ে উঠে গেলে সর্বশান্ত হবেন আপনিও। এমনকি ওই ব্যাংক বাঁচাতে সরকার যদি টাকা খরচও করে, মানে যাকে আমরা বেল আউট বলি, তাও দিতে হবে করদাতাদের টাকা থেকেই। আপনার জন্য মোদী সরকার কি আনন্দের খবর এনেছে বলুন তো। দেশ তো এবার উন্নয়নের রাস্তায় টকবক করে ছুটবেই। তাই এই আনন্দটা যাতে পুরোপুরি পান, তার জন্য দেখতে হবে ভিডিওর বাকি অংশটা। গত লোকসভায় এক প্রশ্নের জবাবে মোদী সরকার জানিয়েছিল আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি থেকে মোট 95,000 কোটি টাকা প্রতারণা হয়েছে। আর সেই সঙ্গে দেওয়া হয়েছিল প্রতারকদের তালিকার শীর্ষে থাকা 50টি নামও। এই তালিকায় সবার উপরে ছিল মেহুল বাই চোকসির গীতাঞ্জলি জেমস লিমিটেড। তালিকার অন্য প্রধান নামগুলি হলো নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া। এরা সবাই এখন দেশ ছেড়ে পালিয়েছে। মোদী সরকার পারেনি তাদের ফিরিয়ে এনে সাজা দিতে। আর তথ্য বলছে মোদী সরকারের আমলে ব্যাংক প্রতারণা আগের সরকারের আমলের চেয়ে 17 গুণ বেড়েছে। 2005 থেকে 2014 সাল পর্যন্ত যে প্রতারণা ছিল 35,000 কোটি টাকার, 2015 থেকে 2023 সালের মধ্যে তা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 6 লক্ষ কোটি টাকায়। এবার আসবো আরো একটি গুরুত্বপূর্ণ তথ্যে, যা থেকে আপনারা বুঝতে পারবেন এরপরে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা কিভাবে লাটে উঠছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এর মতে কোন ব্যাংকের এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট, যাকে আমরা গোটা বাংলায় আদায় না হওয়া ঋণও বলতে পারি, তা মোট ঋণের 0.05% থেকে 2% মধ্যে থাকলে সেই ব্যাংকটির আর্থিক অবস্থাকে বেশ মজবুত বলা চলে। মানে ব্যাংকের ফেরত না আসা টাকা যদি ঋণের 100 টাকার মধ্যে 2 টাকা হয়, তাহলে ব্যাংকের পক্ষে এবং দেশের অর্থনীতির পক্ষে বেশ ভালো। এবার একটু জানা যাক চীন ও আমেরিকার ব্যাংকে এই এনপিএ এর পরিমাণ কত। চীনে এটা 1.6%, আর আমেরিকায় মাত্র 1%। আচ্ছা, এ তো গেল ভালো অর্থনীতির কথা। একটু নিচের দিকে, মানে ব্রাজিল বা ইন্দোনেশিয়ার মতো দেশের দিকে তাকানো যাক। সেখানে এই পরিমাণ 2.7%, মানে বেশ খারাপ। আর ভারতে কত? রাম ধাক্কাটা সামলে নিন। ভারতের পরিমাণ সরকারি হিসেবে 7.85%, মানে 100 টাকার মধ্যে প্রায়
8 টাকার ঋণ অনাদায়ী। ভাবতে পারেন? এবার বুঝছেন আমার আপনার টাকা একদল বেঈমান নেতা, ব্যাংক কর্মী এবং কারবারিদের জোট কিভাবে লুট করছে। প্রতিবাদ অবশ্য শুরু হয়েছে, কিন্তু তা আপনাকে জানায়নি গদি মিডিয়া। এই কালা নিয়মের প্রতিবাদ করেছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন এবং অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। প্রতিবাদ করছে কংগ্রেস সহ অনেক বিরোধীরাও। তারা বলছে এই নিয়মে ঋণ খেলাপিরা উৎসাহ পাবে, ক্ষতি হবে দেশের সাধারণ মানুষের। গদি মিডিয়া এসব দেখাবে কেন? কারণ এই গদি মিডিয়ার মালিকরাই তো এতে সব থেকে বেশি উপকৃত হচ্ছে। আর তাই তারা আরো বেশি বেশি করে মোদী সরকারের জয়গান গাইছে। তারা বলে যে দেশ ধনধান্যে পুষ্পে ভরা হয়ে উঠেছে, তারা তো তা দেখাবেই। আর বিদ্বেষ ছড়িয়ে দিনরাত বলতে হবে হিন্দু খতরে মে হ্যায়। এবার আপনাকেই ঠিক করতে হবে আসল বিপদের মধ্যে কারা রয়েছে। এ বিষয়ে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি পছন্দ হলে শেয়ার করে এই তথ্য সবাইকে জানান। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। কারণ ইউটিউব এসব তথ্য সমৃদ্ধ ভিডিও আপনার সামনে নাও তুলে ধরতে পারে। আর সেজন্যই আমি চ্যানেলের মেম্বারশিপও চালু করেছি। মাসে মাত্র 29 টাকা দিয়ে আপনারা অনেকে এই মেম্বারশিপ নিলে আমাকে এই ধরনের ভিডিও করার জন্য আর ইউটিউবের ভিউ আর অ্যালগোরিদমের চক্করে পড়তে হবে না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।